ট্রাম্প এবং মোদির মধ্যে ২৭ তারিখ ফোন আলাপ হয়েছে, দীর্ঘক্ষণ ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপের পরই বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ২৭ দিন পর নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে বোঝা যায় যে দেশগুলোর সাথে দেশগুলোর বা সরকারের সাথে সরকারের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের একটা যোগসূত্র হয়তো তারা চাইছেন। কিন্তু এখনকার পরিস্থিতিতে কেউ তো আর কাউকে ফেলে দিয়ে যেতে পারে না। ফজলুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় আছেন, এই সরকার যারা এখন ক্ষমতা আছে তারা ভারতের বিরুদ্ধেই কথা বলছেন। আপনি আপনার মতামত দিতে পারেন। আমি আমার মতো বললে যদি বলতে হয়, ভারত এই শব্দটা উচ্চারণ করলেই একটু পরেই বলা হবে ভারতের দালাল ফজলুর রহমান। আপনি এমন একটা মানে কি বলবো জটিল ব্যাপার, আমি বলবো না, এমন একটা ব্যাপার আমার সামনে উত্থাপন করলেন, আমি ভারত নামটাই বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে শুনেন। আমি বলছি কথাটা, আমরা ভারতের সাথে মোটামুটি যুদ্ধ করতে চাই, তাদেরকে আমরা উড়িষ্যা, বিহার, কলকাতা পর্যন্ত দখল করতে চাই, আগরতলা পর্যন্ত আমরা যেতে চাই, 7 সিস্টার আমরা দখল করতে চাই। এটা হলো আমরা যদি পারি তাহলে আমরা দেশপ্রেমিক। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান। আমি তাকে দাদা ডাকবো, ভারত আমাকে ভাই ডাকবে। আমার সঙ্গে আন্তর্জাতিক ডিপ্লোমেসির সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক থাকবে, যেহেতু পৃথিবী যতদিন আছে ততদিন ভারত আমার প্রতিবেশী থাকবে। এখান থেকে তাকে আমি সরাতে পারবো না, উৎখাত করতে পারবো না। আর আমার এমন কোনো শক্তি নাই যে আমার চেয়ে 32 গুণ বড় ভারতকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে পারবো, ভারতের মানুষকে। কাজে আমি সুস্থ মস্তিষ্ক যারা, তাদের একটা চিন্তা থাকবে, প্রতিবেশী দেশ ভারতের মতো দেশের সঙ্গে আমাদের সুসম্পর্কই থাকা দরকার আমাদের পক্ষ থেকে। সেখানে যদি তারা আমাদেরকে মনে করে আমরা তাদের সাবঅর্ডিনেট, আমরা তাদের মানে অনুগ্রহভাজন, সেই জিনিসটা আমরা আমাদের যোগ্যতা দিয়া, আমাদের সেই হাইট দিয়া আমরা তাদেরকে মোকাবেলা করব এবং তাদেরকে বলে দিব যদি তোমরা আমাকে ভাই ডাকো তাইলে তোমাদেরকে আমরা দাদা ডাকবো। এটা হলো ভারতের ব্যাপারে আমার কথা। 2 হলো মোদি, ট্রাম্প। ট্রাম্প নতুন এসেছেন পৃথিবীতে, ট্রাম্পকে আমি পছন্দ করি না। আল্লাহ আমার মতো লোক পছন্দ না করলে কিছু আসে যায় না। আমার কাছে কেন জানি মনে হয় সারা পৃথিবী ছোট মানুষদের একটা নেতৃত্ব চলছে এখন। আর মানুষের ছোট ছোট মানুষদের নেতৃত্ব, ছোট ছোট মানুষদের, হ্যাঁ আমার কাছে না, তারাও অনেক বড় দেশের বড় নেতা, সেটা ঠিক আছে, কিন্তু এইখানে আমার কাছে আব্রাহাম লিঙ্কন আর আসে না, আমার কাছে নেলসন ম্যান্ডেলা আর আসে না, আমার কাছে সোভিয়েত ইউনিয়নের এই ব্রেজনেভ আসে না, আমার কাছে চার্চিল আসে না ইংল্যান্ডের, আমার কাছে ইন্ডিয়ার নেহেরু আসে না, ইন্দোনেশিয়ার সুকর্ণ আসে না। ছোট ছোট মানুষ, এমনকি আমি পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না তাকেও অনেক বড় মানুষ মনে করি, গান্ধীকে আমি অনেক বড় মোপেন মানুষ মনে করি। আমরা সব ছোট ছোট মানুষের পৃথিবী পেয়ে গেছি। এবং এই চীনের লি, পুতিন, উত্তর কোরিয়ার যে একজন আছে, সারা বিশ্বকে সবসময় থ্রেটের মধ্যে রেখে দিছে। আমি মনে করি না যে এরা ওই যে সাধারণ একটা ছোট্ট একটা দেশ পৃথিবীর স্বীকৃতি পাওয়ার জন্য যিনি দেশে দেশে ঘুরে বেড়াতেন, ইয়াসির আরাফাতের মতো উচ্চ মর্যাদার এমন রাজনৈতিক হাইটের একজন মানুষ এই পৃথিবীতে এখন জীবিত আছে, আমি এটা মনে করি না। আমি এটাও মনে করি না এই যে রোডেশিয়া একটা দেশ, কালো মানুষের দেশ, যেটা সাদারা দখল করে রাখছিল, যার নাম এখন দক্ষিণ আফ্রিকা, সেই দেশের যে মহান ব্যক্তি নেলসন ম্যান্ডেলার মতো একজন মানুষ আছে বলে আমার এই পৃথিবীতে মনে হয় না। এদের দরকার এরকম মানুষ, এরকম মানুষ, নেতৃত্ব এরকম হবে। ইভেন সামরিক বাহিনীর শাসক যদিও হয় তাকে নাসেরের, মিশরের নাসেরের মতো মানুষ হবে পৃথিবীতে, আমি এটা মনে করি। এবং সেই কারণে আমি মনে করতেছি যে আন্তর্জাতিক সম্পর্ক এখন চলতেছে,
ব্যাপারটা খুব রূঢ় এবং বাস্তবতার মধ্য দিয়ে চলতেছে। তুমি কত নিবা, কত দিবা। এখানে মানবতা, গিভ এন্ড টেক। হ্যাঁ, গিভ এন্ড টেক। কিন্তু অত বড় মানুষের রাষ্ট্র পৃথিবী না এটা, আমরা তো শেষ হয়ে গেছি। আর আমার বাংলাদেশ, এখন যে বাংলাদেশ, শুধু ইউনূস সাহেব ডালপালা ছাড়া অনেক লম্বা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, উনি অনেক লম্বা। আমি মনে করেছিলাম উনি 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উঁচু। উনি আছেন বলে এখন মনে হয় যেন বাংলাদেশে একটা সরকার আছে, না হলে দেশে সরকারও নাই, বিরোধী দলও নাই। এই দেশে কোনো সমাজ নাই, এই দেশে কোনো নীতি নাই, এই দেশে কোনো আদর্শ নাই, এই দেশে কোনো প্রতিষ্ঠান নাই। এই দেশের সমস্ত পিলারগুলা ধ্বংস হয়ে গেছে। আমরা খুব ছোট ছোট মানুষেরা শুধু পিপিলিকার মতো বেঁচে থাকার জন্য, পিপিলিকার মতো বেঁচে থাকার জন্য পথ খুঁজি, কেউ যাতে আমাদের শরীরে পা লাগায় আমাদেরকে মেরে ফেলতে না পারে। এইরকম একটা দেশে, যে দেশটার জন্য এই কিছুদিন আগে পর্যন্ত হাজারো মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, এই দেশের একটা পরিবর্তনের জন্য। কিন্তু আমি এক সময় বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। এখন আমি বলি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। এই দেশটা মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ লোকের মানুষের রক্ত পবিত্র করতে পারলাম না আমরা। এই দেশটাকে আমরা 54 বছর সময়ের মধ্যে এই পৃথিবীর মানের বাদ দেন, স্থানীয় মানেরও একটা দেশ হিসাবে পরিগণিত করতে পারলাম না। পাকিস্তান আমলে একজন স্কুলের হেডমাস্টারকে দেখলেন স্যার বলে রাস্তা ছেড়ে দিতাম, এখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দেখলে গিয়ে ঘুষি মারি। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা কাউকে নিজেরও সম্মান নাই, অন্য কাউকে সম্মান করি না। আমি শুধু একটা উদাহরণ দিব। আমি যে এখানে কথা বলতেছি, আমি ফজলুর রহমান, এখান থেকে বেরোতে পারবো আমার জীবন নিয়ে আমি মনে করি না। আপনি আমার মোবাইলটা দেখেন, দেখাইতেছে আমারে মারতেছে সবাই মিল্লা। এরা কারা? জামাত ইসলাম খুব ফজলুর রহমানকে খুব গণপিটুনি দিল বেয়াদবি করার কারণে। আমার মোবাইলটা আমি আপনাকে দেখাইতে পারি। আমার মোবাইলে আছে। এটা কি বানানো? বানানো এআই দিয়ে? হ্যাঁ, বানানো। এটা কি এআই দিয়ে বানানো? হ্যাঁ, ফেক বানানো। কিন্তু মানসিকতাটা হলো এটা, কেউ না কেউ তো এটা দিছে। এবং সে জামাতের জিনিসটা একটু শুনবো, মানে দর্শকদের জন্য যদি বলেন কোনটা, যে আপনি যে ঘটনাটি বললেন, ঘটনাটি আসলে ঘটেনি, কিন্তু আপনাকে আমার একটা ছবি দিছে, আমার গেঞ্জি টেঞ্জি সেটা, আমার এই হাতটা ভাঙ্গা, আমার মাথার উপরে রামদাউদা খুব দিতেছে, আমি পড়ে যাচ্ছি, মরে যাচ্ছে, আর বলতেছে ফজলুর রহমানকে উচিত শিক্ষা দিল জামাতের কর্মীরা। এই যে মানসিকতা, এই একটা দেশ, জামাত একটা রাজনৈতিক দল। আমি কিছু কথা বলেছি, আমি প্রথম থেকে বলেছিলাম জামাতের বোধহয় সম্বিত ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের সময় তারা যে ভুলটা করেছিল সেটার বোধহয় তাদের কোনো পরিবর্তন এসেছে তাদের মানসিকতায়। কত কথা কইছি। এবং তারা যদি ইসলামের নামে ইসলামিক শাসন কায়েম করার জন্য ভোটের মাধ্যমে ক্ষমতা যাইতে পারে মেজরিটি, আমি তাদেরকে সেলিউট দেবো, এইসব কথাও বলছি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে